প্রিপোজিশন ইংলিশ গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক। তুমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানেই পড়ো না কেন, এই টপিকটা সম্পর্কে একটা ডিসেন্ট ধারণা তোমাকে রাখতেই হবে। আর তোমাকে প্রিপোজিশন শিখতে হেল্প করার জন্যই আজকে আমাদের এই ক্লাস। আমরা ক্লাসটাকে 3টা ভাগে ভাগ করেছি। ক্লাসের শুরুতেই আমরা প্রিপোজিশনের বেসিক নিয়ে কথা বলবো, এবং আমি মনে করি প্রিপোজিশন সম্পর্কে যদি তোমার বেসিক ধারণাটা ক্লিয়ার থাকে তাহলে 60 থেকে 70% প্রিপোজিশন তুমি এমনিতেই সলভ করতে পারবা। আর বাকি 30% প্রিপোজিশনের জন্য তোমাকে কিছু প্রিপোজিশন মুখস্থ রাখতে হয়, যেগুলোকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে চিনি। আমি বিগত প্রায় 10 বছরের বোর্ড কোয়েশ্চেন অ্যানালিসিস করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা লিস্ট করেছি। তো ক্লাসের সেকেন্ড পার্টে আমি সেই লিস্টটা তোমাদের সাথে শেয়ার করব, অ্যান্ড ক্লাসের লাস্ট পার্টে আমরা প্রিপোজিশন পরীক্ষায় কিভাবে আসে বেসিক্যালি একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। তাহলে চলো প্রিপোজিশনের বেসিক বিষয়টা কি এখন সেটা বোঝার চেষ্টা করি। প্রিপোজিশন আসলে কি? প্রিপোজিশন বলতে তুমি কি বুঝো? সহজ করে বলতে গেলে প্রিপোজিশন হলো একটা পার্টস অফ স্পিচ, এবং এর কাজ হলো পাশাপাশি দুইটা ওয়ার্ডকে কানেক্ট করা বা দুইটা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক তৈরি করা। এখানে খেয়াল করো, পিপল অফ বাংলাদেশ, এটা যদি খেয়াল করো যে মাঝখানে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ অফ, এটা একটা প্রিপোজিশন। এ কি করেছে? এই পিপল এবং বাংলাদেশ এই দুইটা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক তৈরি করেছে। এখানে যদি মাঝখানে এই প্রিপোজিশনটা না থাকতো, এই প্রিপোজিশনটা যদি না থাকতো, তাহলে পিপল বলতে যে কোনো দেশের মানুষকে বোঝাতে পারতো। বাট যখন আমরা বলছি পিপল অফ বাংলাদেশ, তখন দেখো পিপল বলতে শুধু বাংলাদেশের যে মানুষ তাদেরকে বোঝাচ্ছে। সো প্রিপোজিশনটা কি করেছে? এই দুইটা ওয়ার্ডের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছে। অ্যান্ড প্রিপোজিশনের বেসিক কাজ এটাই, পাশাপাশি যে দুইটা ওয়ার্ড থাকে তাদের মধ্যে সম্পর্ক তৈরি করা। একইভাবে তুমি যদি বলো যে বুক অন দ্য টেবিল, তাহলে বই বলতে কিন্তু যেটা বোঝানো হচ্ছে এখানে টেবিলের উপরে যে বইটা আছে সেই বইয়ের কথা বলছে। আবার যদি আমরা বলি যে কাম উইথ মি, তাহলে দেখো যে এইখানেও দেখো এই যে কাম এবং মি এই দুইটা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক তৈরি করে ফেললো এই প্রিপোজিশনগুলো। তাহলে আমরা কি বুঝলাম? প্রিপোজিশন একটা পার্টস অফ আ স্পিচ, যার কাজ হলো পাশাপাশি দুইটা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক তৈরি করা। চলো দেখি এরপরে কি আছে। তুমি কি জানো প্রিপোজিশন কয় প্রকার, কয় ধরনের প্রিপোজিশন হয়? যদিও এই বিষয়টা খুব একটা ইম্পর্টেন্ট না, অতটা গুরুত্বপূর্ণ না, বাট টপিক রিলেটেড, তাই এটা জেনে নাও যে প্রিপোজিশন 4 ধরনের হতে পারে: সিম্পল, কম্পাউন্ড, ডাবল এবং ফ্রেজ। দেখো পাশে লেখা আছে, এগুলো সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ডাবল এবং ফ্রেজ প্রিপোজিশন লেখা আছে। তুমি জাস্ট এটা একটু মনে রাখতে পারো, পরবর্তীতে হেল্প হবে। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, চলো আমরা সেই বিষয়টা বোঝার চেষ্টা করি। প্রিপোজিশনের যে বেসিক কনসেপ্ট সেটা বোঝার চেষ্টা করি। এইখানে খেয়াল করো, মাঝখানে যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ, এই লাইনের ওপরে যে 4টা প্রিপোজিশন আছে, এই সবগুলো দিয়েই কোনো কিছুর ওপরে বোঝায়, বাট সেগুলোর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। দেখো, অন দিয়েও কোনো কিছুর ওপরে বোঝায়, আবার ওভার দিয়েও ওপরে বোঝায়, অ্যাবাভ দিয়েও কোনো কিছুর উপরে বোঝায়, আবার অনটু দিয়েও কোনো কিছুর উপরে বোঝায়। কিন্তু এগুলোর মধ্যে ডিফারেন্সটা কি, কোনটা আমরা কখন ব্যবহার করব সেটা চলো জেনে নিই। অন বলতে বোঝায় যখন কোনো কিছুর ওপরে একটা কিছু ছুঁয়ে থাকে বা টাচ করে থাকে। একটু আগে আমরা বললাম না যে দ্য বুক ইজ অন দ্য টেবল, তো আমরা যখন টেবিলের ওপর একটা বই রাখি, বইটা কিন্তু ছুঁয়ে থাকে, টেবিলটাকে স্পর্শ করে থাকে। সো সেই ক্ষেত্রে অন হয় যে কোনো কিছুর ওপরে আছে কিন্তু টাচ করে আছে, ছুঁয়ে আছে, সেই ক্ষেত্রে অন হয়। বাট ওভার বলতে বোঝায় কোনো কিছুর ওপরে কিন্তু সেটা গতিশীল। ওকে, কোনো কিছুর ওপর দিয়ে যদি একটা কিছু যায় তাহলে সেটাকে আমরা বলতে পারি ওভার। ওভার মানে কোনো কিছুর ওপর দিয়ে হবে কিন্তু সেটা আবার গতিশীল কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে। যেরকম বলতে পারি যে হি ক্যান জাম্প ওভার দ্য ওয়াল, ওভার দ্য ওয়াল। হ্যাঁ, অন দ্য ওয়াল হবে না, সেই ক্ষেত্রে ওভার দ্য ওয়াল হবে, কারণ জাম্প যখন করে তখন এটার উপর দিয়ে কিন্তু একটা গতিশীল অবস্থা বোঝায়। এটা মনে রাখো যে অন মানে কোনো কিছুর ওপরে ছুঁয়ে থাকবে এবং স্থির থাকবে, আর ওভার বলতে বোঝায় কোনো কিছুর ওপরে ছুঁয়ে থাকবে না। দেখো এই যে এখানে ফাঁকাটা দেওয়ার উদ্দেশ্য সেটাই, যে ওভার বলতে ছুঁয়ে থাকে না, একটু হলো ওপরে থাকে এবং গতিশীল বোঝায়। আর অ্যাবাভ বলতে এটা দিয়ে স্থির কিছু বোঝায়, এটা হলো স্থির থাকবে কিন্তু এটা আবার ছুঁয়ে থাকবে না, ওপরে। হ্যাঁ, বলতে পারি যে দ্য সিলিং ইজ অ্যাবাভ আওয়ার হেড, আমাদের মাথার ওপরে ছাদ, এভাবে বলা যায়। আর অনটু বলতে বোঝায় যে উপর থেকে কোনো কিছু নিচে পড়া অর্থে অনটু প্রিপোজিশনটা ব্যবহার হয়। আর এই যে কোনো কিছুর নিচে বোঝাতে, এই যে লাইনে যেরকম নিচে বোঝাচ্ছে, তো কোনো কিছুর নিচে বোঝাতে আন্ডার, বিলো, বিনিথ যে কোনো প্রিপোজিশনই ব্যবহার করা যেতে পারে।
সো তোমরা খেয়াল রাখবা যে অন মানে যখন কোনো কিছুর উপর একটা কিছু ছুঁয়ে থাকবে সেই ক্ষেত্রে অন হবে। ওভার বলতে বোঝায় ছুঁয়ে থাকবে না কিন্তু গতিশীল বোঝাবে। অ্যাবভ বলতে বোঝায় এটা আবার স্থির কিন্তু ছুঁয়ে থাকবে না, ওপরে থাকবে। আর অন টু বলতে কি বোঝায়, ওপর থেকে কোনো কিছু নিচে পড়া অর্থে অন টু ব্যবহার হয়। আর আন্ডার, বিলো এবং বিনিথ সবগুলো দিয়েই কোনো কিছু নিচে বোঝাতে ব্যবহার করা হয়। এইবার চলো আরও কয়েকটা ইম্পর্টেন্ট প্রিপোজিশনের ব্যবহার শিখে নিই। এটা খেয়াল করো, বিসাইড, দেখো এই যে দাগের পাশে আছে না প্রিপোজিশনটা, সো বিসাইড বলতে বোঝায় কোনো কিছুর পাশে, কোনো কিছুর পাশে অর্থে বিসাইড এই প্রিপোজিশনটা ব্যবহার হয়। আর টু মানে কোনো কিছুর দিকে, কোনো কিছুর দিকে বোঝাতে টু। যখন আমরা বলি না যে আই এম গোয়িং টু দ্য মার্কেট, আই এম গোয়িং টু স্কুল, সো এই ক্ষেত্রে কোনো কিছুর দিকে অর্থে বোঝাতে টু প্রিপোজিশন ব্যবহার হয়। আর ইন ফ্রন্ট অফ মানে সামনে, সামনে যেরকম করে দেখো যে এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনের সামনেই দেখো প্রিপোজিশনটা আছে, এই জন্য আমরা বলেছি ইন ফ্রন্ট অফ। আর ইন ব্যাক অফ মানে পেছনে, ইন ব্যাক অফ মানে কোনো কিছুর পেছনে বোঝাতে ইন ব্যাক অফ। বিটুইন, বিটুইন দেখো বিটুইন মানে মধ্যে, বিটুইন মানে মধ্যে, কিন্তু আরও স্পেসিফিক্যালি বললে যে দুইটা জিনিসের মধ্যে, হ্যাঁ দুইটা কোনো কিছুর মধ্যে বোঝাতে বিটুইন প্রিপোজিশনটা ব্যবহার হয়। যে দুইটা মানুষের মধ্যে হতে পারে, দুইটা জায়গার মধ্যে হতে পারে, দুইটা দেশের মধ্যে হতে পারে, এখানে যেরকম দুইটা লাইনের মধ্যে আছে। আর ফ্রম বলতে বোঝায় থেকে, থেকে মানে একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় যাওয়া বোঝায়। দেখো টু মানে দিকে আর ফ্রম মানে থেকে। যখন আমরা বলি না যে আই হ্যাভ কাম ফ্রম স্কুল, আই হ্যাভ কাম ফ্রম দ্য মার্কেট, সো ফ্রম মানে কোনো কিছু থেকে, এটা খেয়াল রাখো। আরও কয়েকটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন আছে যেগুলো বোঝা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো ইন মানে কোনো কিছুর মধ্যে অর্থে, কোনো কিছুর ভেতরে অর্থে ইন প্রিপোজিশনটা ব্যবহার হয়। আর ইনটু বলতে বোঝায় যে কোনো কিছুর মধ্যে ঠিক আছে কিন্তু গতিশীল অবস্থা বলতে, যেরকম যে হি এন্টার্স ইনটু দ্য রুম, ভেতরে ঢুকেছে ঠিকই আছে কিন্তু ওই যে গতিশীলতা বোঝানোর জন্য আমরা ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করি। আর থ্রু দেখো এটাও ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন, যখন একটা কিছু কোনো কিছুর মধ্য দিয়ে ঢুকে বের হয়ে যায়, কোনো কিছুর মধ্য দিয়ে পার হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি থ্রু। থ্রু এরকম এরকম এক্সাম্পল হতে পারে যে দ্য রিভার গোজ থ্রু দ্য ভিলেজ, একদম গ্রামের মধ্য দিয়ে যে নদীটা চলে গেছে। আউট, আউট মানে বাইরে, ওকে আউট মানে বাইরে, কোনো কিছুর বাইরে বুঝাইতে আমরা আউট প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। সো কি এখানে চারটা প্রিপোজিশন ছিল দেখো, ইন মানে মধ্যে, ইনটু মানে মধ্যে কিন্তু গতিশীল এরকম বোঝানোর ক্ষেত্রে, থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে পার হয়ে যাওয়া, অ্যান্ড ফাইনালি আউট মানে কোনো কিছুর বাইরে। আরও 4-5টা প্রিপোজিশনের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আমাদের। দেখো আপ মানে কোনো কিছুর ওপরে বোঝাতে আপ, ডাউন নিচে, এবং ইনসাইড, ইনসাইডের ডিফারেন্স হলো দেখো ইন এবং ইনসাইডের মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। সেটা কি যে ইনসাইড বলতে বোঝায় যে যখন চারদিক দিয়ে বন্দি থাকবে, ওকে ইনসাইড বলতে বোঝায় যে কোনো কিছুর মধ্যে মানে একদম বন্দি থাকা অবস্থা বোঝাতে ইনসাইড ব্যবহার করা হয়। যেরকম তুমি যদি তোমার রুমের দরজা বন্ধ করে দিয়ে বসে থাকো, সেই ক্ষেত্রে বলতে পারো যে আই এম সিটিং ইনসাইড দ্য রুম। আর দরজাটা যদি খোলা থাকে তাহলে বলা যেতে পারে যে আই এম সিটিং ইন দ্য রুম অথবা ইন মাই রুম। আউটসাইড মানে বাইরে, ওকে। দেখো এখানে 4টা প্রিপোজিশন ছিল, আপ মানে ওপরে, ডাউন মানে নিচে, ইনসাইড কোনো কিছুর মধ্যে বন্দি অবস্থা বোঝাতে, অ্যান্ড আউটসাইড মানে বাইরে, ওকে। এবার খেয়াল করো যে এই নিয়মটা আমি পেয়েছি বিভিন্ন কোয়েশ্চেন সলভ করতে, যে এটা অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য। সেটা খেয়াল রাখো যে বড় কোনো টাইম ডিউরেশন, টাইম পিরিয়ড, যেরকম মান্থ, ইয়ার, সেঞ্চুরি, মানে অনেক বড় কোনো সময়ের যে পিরিয়ড, এটা বোঝানোর ক্ষেত্রে এর আগে প্রিপোজিশন বসে ইন। যেরকম আমরা বলি হলো ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, আবার বলতো ইন 2024, এইভাবে, হ্যাঁ বড় কোনো সময়ের আগে, বিশেষ করে মাসের আগে, বছরের আগে, এবং শতাব্দী, সেঞ্চুরি, 100 বছর, এই সময়গুলোর আগে প্রিপোজিশন বসে ইন। আবার যদি নির্দিষ্ট সময় বোঝায়, স্পেসিফিক টাইমের ক্ষেত্রে প্রিপোজিশন বসে অ্যাট, যেরকম অ্যাট 7 PM, মানে যখন এটা টাইম যদি বলে, নির্দিষ্ট সময় যদি সময় উল্লেখ করে বলে যে 5টা, 6টা, 7টা, সেই ক্ষেত্রে তার আগে প্রিপোজিশন বসে অ্যাট। এবং দিনের আগে যদি নির্দিষ্ট দিন হয়, সেটা স্পেসিফিক একটা ডেট, স্পেসিফিক একটা দিন, কোনো একটা বার, সেটার আগে প্রিপোজিশন বসে অন। যেরকম অন ফ্রাইডে এখানে আছে, অন সানডে হতে পারে। আবার এটা হতে পারে যে অন মনে করো 1st জানুয়ারি, ওকে
অন 1st জানুয়ারি। দেখো ইন জানুয়ারি হয়, কিন্তু যদি নির্দিষ্ট একটা দিন হয় যে জানুয়ারির 1 তারিখ, সেই ক্ষেত্রে কিন্তু হবে অন 1st জানুয়ারি। সো এটা খেয়াল রাখো যে নির্দিষ্ট দিনের আগে অন বসে। আবার বলা যেতে পারে অন ইউর বার্থডে, ইন ইউর বার্থডে না, কিন্তু অন ইউর বার্থডে, কারণ দিনটা নির্দিষ্ট। আবার এটা দেখো যে স্মল প্লেস, ছোট জায়গার আগে কি বসে? অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, অ্যাট দ্য কর্নার। অ্যান্ড তারপরে কি আছে? সিজন, ঋতুর আগে, যে 6টা ঋতু আছে সেই সিজনের আগে প্রিপোজিশন বসে ইন। এটাও কিন্তু দেখো যে এটার সাথে এই যে প্রথম নিয়মটার একটু মিল আছে। সিজনও কিন্তু একটা টাইম পিরিয়ড, একটু দীর্ঘ টাইম পিরিয়ড, এই জন্য এটার আগে ইন বসেছে। বড় প্লেস, বিগ প্লেস বা বড় জায়গা, এর আগে প্রিপোজিশন বসে ইন ঢাকা, ইন বাংলাদেশ, ইন এশিয়া। সো এগুলো খেয়াল রাখো, এগুলো খুবই ইউজফুল। আমি বিভিন্ন কোয়েশ্চেন সলভ করতে যেটা পেয়েছিলাম যে মাস, বছর এবং সেঞ্চুরি, এটার আগে হলো ইন বসে, নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে, নির্দিষ্ট দিনের আগে অন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে, ঋতুর আগে, সিজনের আগে ইন বসে, এবং বড় জায়গার পূর্বে ইন বসে। সো এই কয়টা বিষয় খেয়াল রাখো। এইবার চলো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্টটা দেখি। যেই লিস্টটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, যাতে করে পরীক্ষায় যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে তুমি খুব সহজেই খুঁজে বের করতে পারো, ও আচ্ছা এটার পরে তো এইটা হয়। যেরকম দেখো, এটা মুখস্থ করতে হবে তোমাদেরকে। মুখস্থ করার নিয়ম হলো জাস্ট এই ফ্রেজগুলোর অর্থ কি সেটা খেয়াল রাখবা। যেরকম দেখো অ্যাবাইড বাই মানে মেনে চলা। সো এইভাবে মুখস্থ করে নিবা যে অ্যাবাইড বাই এটা মানে মেনে চলা। তারপরে আওয়ার অফ, সচেতন। মনে রাখার বিষয় হলো যে এভাবে খেয়াল রাখবা, অ্যাওয়ারের পরে অফ বসে অলওয়েজ, এবং যেটা মানে হলো সচেতন। বিলিভ ইন মানে বিশ্বাস করা, বিলং এরপরে টু হয়, যেটা মানে অধীনে। সো এরকম করে এখানে যে প্রিপোজিশনগুলো দেখতে পাচ্ছ, আই থিঙ্ক সবগুলোই দেখতে পাচ্ছ, এটা লিখে নিতে পারো, স্ক্রিনশট দিয়ে নিতে পারো। বেটার হয় এটা খাতায় লিখে রাখো, তাহলে পরবর্তীতে তুমি আবার রিভিশন দিতে পারবা। মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখলে 2 দিন পরে ওইটা আবার ডিলিট হয়ে গেছে, এটা আবার খুঁজে পাচ্ছ না। আবার খাতায় যদি লিখো তাহলে কি হবে, যে লেখার সময় কিন্তু আমাদের আবার পড়াটাও হয়ে যায়, আবার ব্রেনটা ভালো কাজ করে। সো বেটার হয় যে তোমাদের নোট খাতায় এটা তুলে রাখো। দেখো আরও কিছু আছে এখানে, টোটাল হয়তো 70-র মতো আছে। এই 70 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি খুঁজে পেয়েছি প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে যে। এটাও দেখো, এইগুলো লিখে নিতে পারো, জাস্ট ভিডিওটা পজ করে লিখে নিতে পারো। অ্যান্ড তারপরে দেখো এখানে আরও কিছু আছে। অ্যান্ড ফাইনালি এই কয়টা। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এইখানে যে প্রিপোজিশনগুলো তুমি দেখলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো খাতায় লিখে রাখার জন্য এবং সেটা মুখস্থ করার জন্য। এবং তুমি বিশ্বাস করতে পারবে না যে এটা যদি তোমার মুখস্থ থাকে তাহলে প্রিপোজিশনের কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে তোমার কনফিডেন্স লেভেলটা কোথায় যাবে। সো এটা করে নিবা, হোপফুলি করে ফেলবা। এইবার চলো আমরা দেখি ক্লাসের লাস্ট পার্টে একটা কোয়েশ্চেন দেখবো যে পরীক্ষায় প্রিপোজিশনের প্রশ্ন কেমন হয় এবং সেটা কিভাবে আমরা সমাধান করব, সলভ করব। চলো আমরা সেটা দেখি। এখানে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা বোর্ড কোয়েশ্চেন। আমি মেনশন করি নাই কোন বোর্ড কোয়েশ্চেন, বাট এটা একটা বোর্ড কোয়েশ্চেন। সো চলো আমরা দেখি যে এই প্রিপোজিশনের যে কোয়েশ্চেনটা আছে এটা আমরা সলভ করব, এবং এটা সলভ করতে যে আমরা যে কথাগুলো ক্লাসে বললাম এটা কতটা কাজে লাগে এটা একটু দেখব। দেখো ফার্স্ট দেখো, খেয়াল করো, প্যাট্রিয়টিজম মানে স্বদেশ প্রেম, ইজ দ্য কোয়ালিটি। স্বদেশ প্রেম হলো একটা কোয়ালিটি, একটা গুণ। ইনহেরেন্ট বলতে বোঝায় যে কোনো কারোর মধ্যে জন্মগতভাবেই থাকা। তো ইনহেরেন্ট মানে যেহেতু থাকা, ড্যাশ এ ম্যান, এখানে আমরা বলবো যে ইন আ ম্যান। ইন মানে কি, একটু আগে দেখলাম ইন মানে মধ্যে। সো এই যে স্বদেশ প্রেম যে একটা গুণ, এই গুণটা একটা মানুষের মধ্যে থাকে না। সো মধ্যের প্রিপোজিশন কি, মধ্যে বলতে বোঝায় ইন। আমরা বলতে পারি যে ইন আ ম্যান। দেখো এখানে কিন্তু মিনিং বুঝেই হয়ে গেল, এখানে তোমাকে কোনো কিছু মুখস্থ রাখতে হইলো না, জাস্ট মিনিং বুঝলেই হয়ে যাচ্ছে যে মানুষের মধ্যে থাকে, আর মধ্যের ইংরেজি হলো ইন। সো ইন আ ম্যান, হি ফিলস, সেই মানুষটা কি করে, অনুভব করে, আ ন্যাচারাল, একটা প্রাকৃতিক অ্যাটাচমেন্ট মানে সম্পৃক্ততা, অ্যাটাচমেন্ট মানে টান, একটা প্রাকৃতিক টান অনুভব করে, ড্যাশ হিজ মাদারল্যান্ড, তার মাতৃভূমির প্রতি, না মাতৃভূমির প্রতি। এখন কোনো কিছুর প্রতি বা কোনো কিছুর দিকে, এটার প্রিপোজিশন কি, দিকে মানে টু। দেখো খেয়াল আছে এখানে, একটু আগে আমি এটা নিয়ে কথা বলছিলাম যে
টু এর নিচে কিন্তু লিখে দিলাম যে টু মানে দিকে, কোনো কিছুর দিকে বা কোনো কিছুর প্রতি। সো অ্যাটাচমেন্ট টু হিজ মাদারল্যান্ড, তার মাতৃভূমির প্রতি, মাতৃভূমির দিকে সে এক ধরনের অ্যাটাচমেন্ট ফিল করে, এক ধরনের টান ফিল করে। ইট ইজ এসেনশিয়াল, এটা খুবই প্রয়োজনীয়, ড্যাশ দ্য প্রগ্রেস অফ আ কান্ট্রি, একটা দেশের প্রগ্রেস মানে কি উন্নতি। তাহলে এই যে এই স্বদেশপ্রেম যে গুণ, এই গুণটা খুবই দরকার একটা দেশের উন্নতির জন্য, না উন্নতির জন্যের ইংরেজি কি? জন্যের ইংরেজি হলো ফর, জন্যের প্রিপোজিশন হলো ফর। জাস্ট মিনিংটা মনে রাখলেই কিন্তু হচ্ছে যে ফর মানে জন্য, টু মানে দিকে, অফ মানে এর। সো এরকম করে মনে রাখলেই হয় যে ইট ইজ এসেনশিয়াল ফর দ্য প্রগ্রেস অফ আ কান্ট্রি, একটা দেশের উন্নয়নের জন্য এটা ইম্পর্টেন্ট। দ্য প্যাট্রিয়টিক পিপল, যারা দেশপ্রেমিক আছে তারা, আর নোটেড, তারা বিখ্যাত, তারা পরিচিত, ড্যাশ দেয়ার প্যাট্রিয়টিজম, তাদের যে স্বদেশ প্রেম, তাদের যে দেশপ্রেম, সেইটার জন্য তারা পরিচিত, সেটার জন্য তারা বিখ্যাত। তাহলে জন্যের ইংরেজি কি? ফর। নোটেড ফর দেয়ার প্যাট্রিয়টিজম, দে আর ডিফারেন্ট, তারা ভিন্ন, তারা আলাদা, ড্যাশ আদার পিপল, অন্যদের থেকে আলাদা। থেকের ইংরেজি কি? থেকের ইংরেজি হলো ফ্রম। ফ্রম, দেখো ফ্রম মানে থেকে, এইটুকু মনে রাখলেই আর সেন্টেন্সের অর্থ বুঝলেই ইজিলি কমপ্লিট করা যাচ্ছে কোনো ভুল ছাড়াই। দ্য মেমোরিজ, তাদের যে স্মৃতি, ডু নট সিঙ্ক, ডুবে যায় না, ড্যাশ অবলিভিয়ন, অবলিভিয়ন মানে হলো বিস্মৃতি, তাদের স্মৃতি বিস্মৃতিতে ডুবে যায় না। সো সিঙ্কের পর প্রিপোজিশন হয় ইনটু, এইটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্টের মধ্যে ছিল যে কোনো কিছু ডুবে যাওয়া অর্থে, কোনো কিছু হারিয়ে যাওয়া অর্থে সিঙ্ক ইনটু বসে। সিঙ্ক ইনটু মানে কোনো কিছু ডুবে যাওয়া বা হারিয়ে যাওয়া, যে তাদের মেমোরি বিস্মৃতির মধ্যে হারিয়ে যায় না, ডুবে যায় না, এই অর্থে। সিঙ্কের পরে প্রিপোজিশন বেশিরভাগ ক্ষেত্রে ইনটুই বসে, সিঙ্ক ইনটু, ডুবে যাওয়া বা হারিয়ে যাওয়া। দে আর ওর্দি, তারা যোগ্য, অব, ওকে, ওর্দির পরে অব বসে, এটাও তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে ছিল যে ওর্দি অব মানে যোগ্য। কিসের যোগ্য? ফ্রেজ, তারা প্রশংসা পাওয়ার যোগ্য। দে লে ডাউন দেয়ার লাইভস, লে ডাউন মানে হলো যে দিয়ে দেওয়া। দে লে ডাউন দেয়ার লাইভস, তারা তাদের জীবন দিয়েছে, ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি, দেশের ভালোর জন্য তারা তাদের জীবন দিয়ে দিছে। দে আর আওয়ার, তারা কি? তারা আওয়ার মানে সচেতন, আওয়ারের পরে প্রিপোজিশন অব বসে, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্টের মধ্যে আছে, আওয়ার অব মানে সচেতন। দেয়ার পজিশন, তাদের যে অবস্থান সম্পর্কে তারা সচেতন, ইন দ্য সোসাইটি, সমাজে তাদের অবস্থান সম্পর্কে তারা সচেতন। দে আর সেলিব্রেটেড, তাদেরকে উদযাপিত করা হয়, তাদেরকে স্মরণ করা হয়, ড্যাশ দেয়ার প্যাট্রিয়টিজম, তাদের স্বদেশপ্রেমের জন্য। আবারও দেখো জন্য অর্থে, জন্যর ইংরেজি হলো ফর, বা জন্যের প্রিপোজিশন হলো ফর। দে আর সেলিব্রেটেড ফর দেয়ার প্যাট্রিয়টিজম, তাদের স্বদেশপ্রেমের জন্য তাদেরকে স্মরণ করা হয়, তাদেরকে উদযাপিত করা হয়। তো এখানে দেখলা যে 10টা প্রিপোজিশনের মধ্যে প্রায় 6টা বা 7টাই ছিল যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং থেকে, আর 3টা ছিল মেবি এই যে উর্দি অব, সিঙ্ক ইনটু, এরকম 3টা মনে হয়েছিল, হ্যাঁ, লে ডাউন, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্য থেকে এসেছে। সো দেখো তুমি প্রথমে কি করবে, প্রথমে প্রিপোজিশনের যে বেসিক যে বিষয়টা আছে, যে এগুলো দিয়ে দিকে বোঝায়, এগুলো দিয়ে জন্য বোঝায়, এগুলো দিয়ে মধ্যে বোঝায়, এগুলো দিয়ে এর বোঝায়, এইটা আগে ভালো করে শিখবা, এগুলোর প্রিপোজিশনগুলোর অর্থ ভালো করে মনে রাখবা, অ্যান্ড তারপরে কি করবা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে লিস্ট আছে সেটা ভালো করে পড়ে ফেলবা। তাহলেই আমি বিশ্বাস করি যে প্রিপোজিশন সম্পর্কে তোমাদের দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। তো এইটাই ছিল প্রিপোজিশন রিলেটেড। যদি কোনো কনফিউশন থাকে তোমাদের, বা প্রিপোজিশনের কোনো একটা পার্টিকুলার বোর্ড কোয়েশ্চেন সলিউশন যদি তোমাদের দরকার হয়, কমেন্টসে লিখতে পারো। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য।